Hello, dear students, how are you? I hope you are well, but I think you are not fully well because of the deadly virus novel corona or COVID-19. And we all are staying home for that reason. Government has taken some steps to take online classes, and also our school has decided to take some online classes, and I am here for that reason. Okay, today I will discuss about narration. This is a very important topic for you for class 8, 9 and 10 and so on. So আজকে আমরা এই ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো যে ন্যারেশন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উক্তি, অর্থাৎ আমরা উক্তি নিয়ে মূলত কথা বলছি। তো ন্যারেশন মূলত দুই প্রকার, একটি হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটি হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। So you have to understand what is direct narration and indirect narration. Okay, let me introduce some example for you. এখানে দুটি বাক্য রয়েছে, সেখানে একটু লক্ষ্য করো যে বাক্যগুলো আমি ডিরেক্ট এবং ইনডিরেক্টে সাজিয়েছি। প্রথম বাক্যটি হচ্ছে he said to me I am waiting for you. সে আমাকে বলল আমি তোমার জন্য অপেক্ষা করছি। এখানে ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটি আছে, অর্থাৎ সে আমাকে বলল যে আমি তোমার জন্য অপেক্ষা করছি, এই কথাটি ডিরেক্ট স্পিচে আছে, অর্থাৎ সে যা বলল আমি ঠিক সেভাবে এখানে বর্ণনা করেছি। এরপরে সেকেন্ড বাক্যটিতে আমি বললাম সে আমাকে বলল যে সে আমার জন্য অপেক্ষা করছিল, তার মানে হচ্ছে আমি ঠিক তার হুবহু কথাটি না বলে আমি আমার মতো করে বাক্যটিকে বর্ণনা করলাম, অর্থাৎ এই প্রক্রিয়াটিকে বলা হয় ইনডিরেক্ট ন্যারেশন বা ইনডিরেক্ট স্পিচ। সুতরাং আমরা বলতে পারি যে ন্যারেশন মূলত দুই প্রকার, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট। এবং ডিরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তার বক্তব্যকে সরাসরি বলার যেই প্রক্রিয়াটি সেটি হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, এবং যেই প্রক্রিয়াটিতে বক্তার বক্তব্যকে সরাসরি উপস্থাপন না করে অর্থাৎ নিজেদের মতো করে আমরা বর্ণনা করি, ঠিক সেটাকেই বলছি ইনডিরেক্ট ন্যারেশন। এবং পরীক্ষায় এক্সামে আমরা দেখি যে ডিরেক্ট থেকে তোমাদেরকে ইনডিরেক্ট করতে দেয় এবং এটি প্যাসেজ ন্যারেশন আকারে আসে। তো আমরা আগে এই বা সেন্টেন্স ন্যারেশনটি বুঝে তারপরে আমরা প্যাসেজ ন্যারেশনে যাব। সুতরাং এখানে আমাদের এই দুটি বাক্যতে পরের বাক্যে লেখা আছে যে রানা said to me are you staying at home. Rana asked his friend Rana asked me if I was staying at home. অর্থাৎ রানা আমাকে জিজ্ঞেস করলো যে আমি আসলে বাসায় থাকছি কিনা, সেটা আমাকে রানা জিজ্ঞেস করলো। সুতরাং আমরা এখানে যেই বাক্যগুলো দেখলাম ডিরেক্ট এবং ইনডিরেক্টের যে প্রক্রিয়াটি সেটি আমরা লক্ষ্য করলাম। এবার আসি যে ডিরেক্ট থেকে যখন আমি ইনডিরেক্টে বাক্যটি লিখলাম সেখানে আমরা কি ধরনের পরিবর্তন বা চেঞ্জ আমরা লক্ষ্য করছি এখানে। তো আমরা এখানে যে পরিবর্তনটি আমরা প্রথমেই লক্ষ্য করছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা পরিবর্তন হলো, এইখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে একটা পরিবর্তন হলো, এখানে পার্সনের একটা পরিবর্তন হলো, এখানে আবার এমটা ওয়াজ হয়ে গেল, এভাবে ইত্যাদিভাবে পরিবর্তন হলো। সুতরাং এই বিষয়টিকেই আমরা বলছি মূলত ন্যারেশন চেঞ্জিং। আমাদেরকে এই পরিবর্তনগুলি, এই প্রক্রিয়াগুলি শিখতে পারলে আমরা ন্যারেশনটা খুব ইজিলি বুঝতে পারবো। তো সেগুলো বোঝার জন্য আমাদেরকে যেটা বুঝতে হবে, প্রথমত এখানে একটা বিষয় আছে, তিনটা বিষয় এখানে। একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ এবং মুড অফ সেন্টেন্স। এই তিনটি বিষয় খুব জরুরি ন্যারেশন বোঝার আগে, অর্থাৎ ন্যারেশন বুঝতে গেলে অবশ্যই আমাকে এই তিনটি বিষয় বুঝতে হবে। প্রথমত রিপোর্টিং ভার্ব। হোয়াট ইজ রিপোর্টিং ভার্ব? অর্থাৎ স্পিকার যেই ভার্বটি দিয়ে কথাটি বর্ণনা করে, স্পিকার যে ভার্বটি দিয়ে কথাটি বর্ণনা করে সেটি হচ্ছে মূলত রিপোর্টিং ভার্ব, অর্থাৎ স্পিকার যেই ভার্বটি দিয়ে রিপোর্ট করে সেটি হচ্ছে রিপোর্টিং ভার্ব।
এবং যা রিপোর্ট করছে পুরো বাক্যটিতে বলা হয় রিপোর্টেড স্পিচ, অর্থাৎ সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচ মানে রিপোর্ট করা স্পিকারের বাক্যটা। তাহলে এই বাক্যটা হচ্ছে ইনভার্টেড কমা দ্বারা যুক্ত থাকে, এই যে এখানে ইনভার্টেড কমা দ্বারা, সুতরাং এটিকে আমরা রিপোর্টেড স্পিচ বলি এবং আমরা প্রকৃতপক্ষে এটিকে আবার অন্য কথায় বলি ডিরেক্ট ন্যারেশন, অর্থাৎ স্পিকারের ডিরেক্ট ন্যারেশন। সুতরাং আমরা ইতিমধ্যে বুঝতে পারলাম যে আসলে রিপোর্টিং ভার্বটা কি এবং রিপোর্টেড স্পিচটা কি। এরপরে আমরা সেকেন্ড যে বিষয়টি আমরা এখানে দেখিয়েছি যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য আসলে কয়টি পরিবর্তন লাগে, আমরা এখানে অনেকগুলো পরিবর্তন দেখতে পাচ্ছি। সুতরাং এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে কি কি পরিবর্তন আমাদের শিখতে হবে। প্রথমত আমরা যেটা দেখতে পেলাম রিপোর্টিং ভার্ব, অর্থাৎ রিপোর্টিং ভার্ব কিভাবে পরিবর্তন করে এটি বুঝতে হবে। এরপরে লিঙ্কার্স পরিবর্তন, অর্থাৎ ইনডিরেক্ট ন্যারেশনে দুটি বাক্যকে লিঙ্ক করার জন্য কিন্তু একটি লিঙ্কার্স বসে, আমরা সেটাকে কানেক্টরস বলি। তো এই কানেক্টরসও পরিবর্তন করতে হয় বিভিন্ন সময় ক্ষেত্রে, যেমন এখানে দ্যাট হলো, এখানে আবার ইফ হলো, এটার একটা নির্দিষ্ট একটা কারণ আছে। সুতরাং সেই বিষয়গুলি আমাদেরকে এখানে পরিবর্তন করাটা শিখতে হবে। এরপরে 3 নম্বর হচ্ছে পার্সন পরিবর্তন, এরপরে হচ্ছে টেন্স পরিবর্তন, এরপরে অ্যাডভার্ব পরিবর্তন, পাংচুয়েশন মার্কস পরিবর্তন, অর্থাৎ আমাদের এই যে ইনভার্টেড কমাগুলো উঠে গিয়ে এখানে ফুল স্টপ হলো, তারপরে হচ্ছে এখানে প্রশ্নবোধক চিহ্নটা উঠে গিয়ে ফুল স্টপ হলো, অর্থাৎ এইগুলোর রিজনটা জানা। এই কয়টা পরিবর্তন জানলে আমরা ন্যারেশনটা খুব ভালোভাবে শিখতে পারবো। ওয়েল, এবার আমরা শিখব যে আসলে কিভাবে রিপোর্টিং ভার্ব এবং লিঙ্কার্স পরিবর্তন করতে হয়। তার আগে আমাদের আরেকটি বিষয় শিখতে হবে, সেটি হচ্ছে আমরা যে বাম পাশে লিখেছিলাম যে মোড অফ সেন্টেন্স, অর্থাৎ আমাদের যে 5 প্রকারের সেন্টেন্স রয়েছে সেগুলো একটু বুঝতে হবে। সেটা কি, আমরা জানি সেন্টেন্স 5 প্রকারের অর্থ অনুসারে। তো সেটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অফটেটিভ and exclamatory. This is the 5 sentences we know. So আমাদের এই মোডগুলো বুঝতে হবে। আমরা হয়তো অনেক সময় এই সেন্টেন্সগুলো ধরতে পারি না, তো তাদের জন্য, যারা আসলে ধরতে পারো না তাদের জন্য কিছুটা কৌশল বলা যায় যে আসলে এটা কিভাবে ধরা যায়। অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে সবসময় সাবজেক্ট থাকে। সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট অর্থাৎ কর্তা, যেটা সাবজেক্ট মানে বিষয় নয়, এখানে সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, সাবজেক্ট থাকবে এবং শেষে থাকবে ফুল স্টপ, শেষে ফুল স্টপ থাকবে, ফুল স্টপ। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে, শেষ হয় ফুল স্টপ দিয়ে। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে এবং শেষে যাই থাকুক না কেন, এটার শেষ প্রান্তে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থাকবে। কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন। সুতরাং এটা আমরা এইভাবে বুঝে নিলাম। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সটার শুরুটা ভার্ব দিয়ে শুরু হবে, ভার্ব শুরুতে থাকবে, শেষে ফুল স্টপ থাকবে। এরপরে আমরা যদি অপটেটিভ সেন্টেন্স বলি, তাহলে অপটেটিভ সেন্টেন্সের শুরুতে থাকে মে অথবা লং, আর এটা শেষে ফুল স্টপ থাকবে। এরপর এক্সক্লামেটরিতে আমরা এই চিহ্নটা দেখব, যেখানেই দেখি এটাকে আমরা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। সুতরাং আমরা সেন্টেন্সগুলি এভাবে আমাদের চিনতে হবে। সুতরাং আমাদের এই সেন্টেন্সগুলি তোমরা অবশ্যই নোট ডাউন করবা, যে সেন্টেন্স চেনার উপায়টা, যারা যারা সেন্টেন্স চেনো না। অর্থাৎ তুমি যদি এই অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি 5টি সেন্টেন্স যদি তুমি না শেখো, তাহলে ইউ উইল নট বি এবল টু চেঞ্জ ন্যারেটিভ স্টাইল, বিকজ মোস্ট অফ দি চেঞ্জেস ডিপেন্ডস অন হোয়াট টাইপ অফ সেন্টেন্স রিপোর্টেড স্পিসিস। সো তোমাকে অবশ্যই বুঝতে হবে যে সেন্টেন্সটা আসলে কোন প্রকারে আছে। সুতরাং আমরা আজকে আলোচনা করব যে রিপোর্টিং ভার্ব এবং লিঙ্কার চেঞ্জ নিয়ে। এবার আমরা একটু রিপোর্টিং ভার্ব চেঞ্জিংয়ে আসি। তো রিপোর্টিং ভার্ব চেঞ্জ আমরা 6টি পরিবর্তন স্টেপ বাই স্টেপ শিখে ফেলব। রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়, তাহলে আমরা প্রথম পরিবর্তনটি শিখছি। রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয় রিপোর্টেড
সেন্টেন্সের ধরন অনুসারে, সেন্টেন্সের ধরন অনুসারে। অর্থাৎ রিপোর্টেড স্পিচ অনুসারে, রিপোর্টেড স্পিচটি কোন ধরনের বাক্য সেটা অনুসারে রিপোর্টিং ভার্বটি পরিবর্তন হয়। আমার অনেক ক্লিয়ার যে রিপোর্টেড স্পিচটি কোন ধরনের বাক্য, তোমরা পজ করে ভিডিওটি আবার দেখতে পারো যে রিপোর্টেড স্পিচ এর সেন্টেন্সের ধরন অনুসারে রিপোর্টিং ভার্বটি পরিবর্তন হয়। সুতরাং আমরা বলতে পারি যে রিপোর্টেড স্পিচের যে বাক্যটি, এই বাক্যটি কোন ধরনের বাক্য সেটি আমাদের বোঝা উচিত, যেটা কি অ্যাসার্টিভ না এক্সক্লামেটরি নাকি ইন্টারোগেটিভ। সুতরাং সেই প্রক্রিয়াটা কিন্তু তোমাদেরকে একটু আগে দেওয়া হয়েছে, সুতরাং তোমরা সেটা বুঝে নেবা। যেমন রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি যদি, রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ হয় তাহলে রিপোর্টিং ভার্ব হবে আস্ক। কি হবে? সরি, সে অথবা টেল, সে অথবা টেল। এবার আসি, যদি ইন্টারোগেটিভ হয়, অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যদি ইন্টারোগেটিভ হয়, কি হয়? রিপোর্টেড স্পিচটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে তুমি ইনডিরেক্টলি রিপোর্টিং ভার্বটি লিখবা আস্ক। তারপরে যদি ইম্পারেটিভ হয় তাহলে তুমি রিপোর্টিং ভার্বটি লিখতে হবে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, কমান্ড, ফরবিড অথবা টোল্ড ইত্যাদি। আচ্ছা, আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটি যেহেতু আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায়, এই জন্য ঠিক সেন্টেন্সটি যেই ধরনের উপদেশ অথবা আদেশ অথবা রিকোয়েস্ট, অনুরোধ যাই বোঝাবে সেইটা অনুসারেই কিন্তু আমাদের রিপোর্টিং ভার্বটি লিখতে হবে। এই জন্য ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের সংখ্যাটা বেশি। আচ্ছা, এবার আমরা আসি অফটেটিভ সেন্টেন্স। অফটেটিভ সেন্টেন্স অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যদি অফটেটিভ সেন্টেন্সে হয় তাহলে কি হয়? তাহলে আমরা লিখতে পারি প্রেড, প্রে অথবা উইশ। কি লিখব? প্রে অথবা উইশ, অর্থাৎ এর দুটোর যে কোনো একটি লিখলেই হয়ে যাবে। এরপর আসো এক্সক্লামেটরি। যদি রিপোর্টেড স্পিচটি এক্সক্লামেটরি সেন্টেন্সে হয় তাহলে আমরা লিখব এক্সক্লেইমড, এক্সক্লেইম উইথ জয় অথবা সরো ইত্যাদি। অর্থাৎ যেটা প্রকাশ করে, জয় প্রকাশ করলে জয়, সরো দুঃখ প্রকাশ করলে দুঃখ, অথবা আশ্চর্য প্রকাশ করলে উন্ডার ইত্যাদি, এগুলো লেখা যাবে। অথবা জাস্ট এক্সক্লেইম, যদি দেখো যে কোনোটাই বুঝতেছো না, শুধু এক্সক্লেইম আসলে দিয়ে দিলেও হবে ক্ষেত্র বিশেষ। সো এই হচ্ছে মূলত রিপোর্টিং ভার্ব চেঞ্জিং। সুতরাং আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখব যে কিভাবে আমাদের কনজাংশন চেঞ্জ করতে হয়, লিঙ্কার্স চেঞ্জ করতে হয়। ওকে, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে রিপোর্টিং ভার্ব সম্পর্কে। এবার আমরা দেখব যে কিভাবে লিঙ্কার্সটা চেঞ্জ করতে হয়, অর্থাৎ কিভাবে কনজাংশনটা চেঞ্জ করতে হয়। ওকে, লিঙ্কার্স পরিবর্তন। ঠিক রিপোর্টিং ভার্বের মতো লিঙ্কার্সটাও ঠিক রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপরে নির্ভর করে পরিবর্তনটা।
লিঙ্কার্স পরিবর্তন হয় রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের ধরন অনুসারে। এবার যদি রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ হয়, যদি রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়, তাহলে লিঙ্কার্স বসবে দ্যাট, এবং অফটিটিভ হলেও লিঙ্কার্স বসবে দ্যাট। এক্সক্লামেটরির বেলায়ও লিঙ্কার্স বসবে দ্যাট। তার মানে তিনটি সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কার্স বসবে দ্যাট। অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ, অফটিটিভ এবং এক্সক্লামেটরি হয়, তাহলে লিঙ্কার্স বসবে দ্যাট। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এরপরে আমাদের দুটি সেন্টেন্স বাকি আছে, যেহেতু 5 ধরনের সেন্টেন্স আছে। এবার দুটি সেন্টেন্স, সেটি হলো ইন্টারোগেটিভ, আরেকটি হচ্ছে ইম্পারেটিভ। ইন্টারোগেটিভের ক্ষেত্রে হয় ইফ অথবা WH কোয়েশ্চেন, আর ইম্পারেটিভের ক্ষেত্রে হয় টু। ওকে, তাহলে ইম্পারেটিভ ক্ষেত্রে লিঙ্কার্স হয় টু, ইন্টারোগেটিভের ক্ষেত্রে হয় ইফ অথবা WH কোয়েশ্চেন। এখন WH কোয়েশ্চেন কি? WH কোয়েশ্চেন হচ্ছে 9টি। আমি একটু WH কোয়েশ্চেনগুলো লিখে দিচ্ছি। WH কোয়েশ্চেন যেগুলো, অর্থাৎ যেই লিঙ্কার্সগুলো মূলত প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে ব্যবহার হয় এবং যার শুরুতে W অথবা H থাকে, যেই লিঙ্কার্সগুলোর শুরুতে W অথবা H থাকে। যেমন ধরো হু, হুইচ, তারপরে হলো হোয়েন, হোয়ার, তারপরে হলো হাউ, হুজ, হোয়াই, হোয়াট। হোম। এই 9টি WH কোয়েশ্চেন, এই WH কোয়েশ্চেনগুলো বসবে, অর্থাৎ ইফ অথবা WH কোয়েশ্চেন। ওকে, এবার আমরা এই দুইটি বিষয়ের কিছু উদাহরণ দেখব, এক্সাম্পলস। সো let me introduce some examples for you how to change reporting verb and linkers in narrative style. Okay, so এইখানে আমরা ঠিক আগের বাক্যগুলো দেখি। He said to me, I am waiting for you. I am waiting for you. এইখানে আমরা শিখেছি শুধুমাত্র লিঙ্কার্স অ্যান্ড রিপোর্টিং ভার্বটা ইনডিরেক্টে কিভাবে চেঞ্জ হয় সেটি। ওকে, তাহলে আমরা আজকে শুধুমাত্র এই দুটি বিষয় বোঝার চেষ্টা করব। যেমন হি said to, এখানে আমরা কি লিখব? অ্যাকচুয়ালি এই বাক্যটি উপরে আমাদের নজর দিতে হবে যে আসলে রিপোর্টিং ভার্বটা কিভাবে চেঞ্জ হবে। আগের ক্লাসে আমি বলছিলাম যে রিপোর্টিং ভার্বটা মূলত বা চেঞ্জ হবে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের ধরন অনুসারে। তাহলে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা কি? প্রথমে সাবজেক্ট, শেষে ফুল স্টপ, তার মানে এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। সুতরাং অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা এখানে সে অথবা টেল লিখতে পারি। সুতরাং আমরা এখানে সে লিখবো না, লিখবো হচ্ছে টোল্ড, বিকজ এখানে সে টু এর পরে একটি অবজেক্ট আছে। সুতরাং আমরা কি লিখবো? টোল্ড লিখবো। টোল্ড লিখে এখানে অবজেক্টটি দিয়ে দিলাম হি টোল্ড মি, তার মানে সেড টুর পরিবর্তে আমরা লিখলাম টোল্ড। এখানে কেন টোল্ড লিখলাম? টোল্ড লেখার একমাত্র কারণ হচ্ছে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ সেড টু এখানে হয়ে গেল টোল্ড,
সেই কারণটা হচ্ছে এইটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, অর্থাৎ রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, এবার আমরা লিঙ্কার্স কি দিব, অর্থাৎ এখানে যে একটা লিঙ্কার্স প্রয়োজন হয়, লিঙ্কার্সটা দিব। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স হলে লিঙ্কার্স আমরা বলেছি দ্যাট, সুতরাং আমরা এখানে দ্যাট দেব, এভাবে পরিবর্তন হবে। আমরা বাকি চেঞ্জিংগুলো আজকে দেখব না, কারণ আমরা শুধুমাত্র এই দুইটা অর্থাৎ রিপোর্টিং ভার্ব এবং কনজাংশন পরিবর্তনটাই শুধু বোঝার চেষ্টা করব। এরপরের বাক্য এইভাবে আমরা 5টি চেঞ্জ দেখি। হি সেড টু মি, আর ইউ ওকে, আর ইউ ওকে। যেমন সে আমাকে বলল আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো? তো এইখানে আমরা জানি যে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হবে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের ধরন অনুসারে। আগে এই সেন্টেন্সটি ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, একটু লক্ষ্য করো, অ্যাসার্টিভ, প্রথমে সাবজেক্ট ছিল, শেষে ফুল স্টপ। এবার এই বাক্যটি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স নয়, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে নিশ্চিতভাবে আমরা টোল লিখতে পারছি না, এখানে সেড টুর পরিবর্তে আমরা যে টোলটা লিখেছিলাম এটা আর এখানে লিখতে পারছি না। আমরা এবার লিখতে হবে আস্কড, আমাদের লিখতে হবে আস্কড, হি আস্কড মি। এরপরে কনজাংশন, এবার আসো কনজাংশন তো অথবা লিঙ্কার্স, এই লিঙ্কার্সটা আমরা লিখতে হবে ইফ। কেন লিখতে হবে? কারণ হচ্ছে আমরা আগে বলেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনজাংশন হবে ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেনটা তখনই হবে যদি এখানে ডাব্লিউএস কোশ্চেনটা থাকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ডাব্লিউএস কোশ্চেনটা নেই। আমি এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট যে যদি ডাব্লিউএস কোশ্চেনটা থাকে তাহলে সেটা লিখতে হবে, কিন্তু ডাব্লিউএস কোশ্চেন না থাকলে সেটা লেখা যাবে না। তাহলে ইফ I was okay, that is the changing. Okay, এরপরে আমরা আরেকটা সেন্টেন্সে যাই। He said to me, do the work, do the work। এবার আমরা এবার দেখতে পাচ্ছি এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কেন? কারণ হচ্ছে এটা এখানে লেখা আছে ভার্ব, প্রথমে দেয়া আছে ভার্ব, প্রথমে ভার্ব শেষে ফুল স্টপ, দ্যাট মিন্স ইট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দেখেছি যে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট ইত্যাদি রিপোর্টিং ভার্ব হয়। তাহলে আমরা সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারি অর্ডার মি। আর আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে কনজাংশন বসে টু, ঠিক আমরা টু দিয়ে দিলাম, টু ডু দি ওয়ার্ক। এবার অফটেটিভ সেন্টেন্স, মে আল্লাহ সেভ আস। এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে মে দিয়ে শুরু হয়েছে, শেষে ফুল স্টপ, দ্যাট মিন্স ইট ইজ অফটেটিভ সেন্টেন্স। আমরা অফটেটিভ সেন্টেন্সে বলেছি যে মে লং থাকলে, প্রথমে মে লং থাকলে বাক্যের শুরুতে, শেষে যদি ফুল স্টপ থাকে সেটি হচ্ছে অফটেটিভ সেন্টেন্স। সুতরাং আমরা এখানে অফটেটিভ সেন্টেন্সের জন্য যে রিপোর্টিং ভার্বটি সেটি হচ্ছে প্রেইড অথবা উইশড। সুতরাং আমরা লিখতে পারি হি প্রেইড দ্যাট, কনজাংশন। এখানে অবজেক্ট না দিলেও চলবে, অথবা দিতেও পারো হি প্রেইড মি দ্যাট, হি প্রেইড মি দ্যাট আল্লাহ মাইট save us. Okay. So this is the changing of optative sentence. Optative sentence টা আমরা দেখলাম। এবার আমরা দেখি exclamatory. He said to me, what a ওকে। এবার আমরা দেখব যে এক্সক্লামেটরি সেন্টেন্সটা কি। ওকে, এক্সক্লামেটরি হলো হি সেড টু মি হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। এবার আমরা দেখতে পাচ্ছি বাক্যটির শেষে একটি নোট অফ এক্সক্লামেশন অর্থাৎ এক্সক্লামেশন চিহ্ন আছে। তো এই চিহ্নটা থাকার কারণে আমরা বুঝে নিলাম যে বাক্যটি এক্সক্লামেটরি সেন্টেন্স। সুতরাং এক্সক্লামেটরি সেন্টেন্সের জন্য আমাদের রিপোর্টিং ভার্ব ফিক্সড যেটা, সেটা হলো এক্সক্লেইমড।
সুতরাং আমরা লিখলাম যে হি এক্সক্লেইমড উইথ জয়। জয় কেন? কারণ সে বলেছে হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, সুতরাং এটা একটা আনন্দ প্রকাশ করেছে এই বাক্যটির দ্বারা, সেজন্য আমরা এখানে জয় লিখেছি। হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড। সো আমরা এতক্ষণে বুঝলাম যে কিভাবে রিপোর্টিং ভার্ব এবং কনজাংশন পরিবর্তন করতে হয়। সো 6টি পরিবর্তনের মধ্যে আজকে আমরা 2টি নিয়ে আলোচনা করলাম। আশা করি বাকিগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, স্টে অ্যাট হোম অ্যান্ড অলওয়েজ টেক কেয়ার অ্যান্ড সেভ, ইউজ হ্যান্ড স্যানিটাইজার্স অ্যান্ড আদার নেসেসারি থিংস ফর ইয়োর সেফটি। সো আল্লাহ হাফেজ ফর টুডে।